আচ্ছা, রেকর্ডিং চালু হয়ে গেছে। তো ল্যাবের বিষয়টা একটু দয়া করে গুরুত্ব সহকারে শোনেন। এই ল্যাবে যেটা করা হয়, ল্যাবের জন্য কোনো এক্সপেরিমেন্ট করানো হয় না। এই ল্যাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ডিজাইনের যে প্রসেসটা রয়েছে, এই প্রসেস ফলো করে একটা নতুন অথবা এক্সিস্টিং প্রোডাক্টকে ডেভেলপ করে সেটার প্রোটোটাইপ তৈরি করা হয়ে থাকে। এবং এটা গ্রুপ আমি আগামী ক্লাসে ভাগ করে দেবো ইনশাল্লাহ। গ্রুপ ভাগ করে দেবো এবং প্রত্যেকটা গ্রুপ, যেমন গতবার আহ সাতটা, সম্ভবত সাতটা কি পাঁচটা কি সাতটা গ্রুপ ছিল, তারা সবাই একটা একটা করে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তৈরি করেছিল। তো এই প্রজেক্ট বেসড দুইটা কোর্স, সরি দুইটা ল্যাব, একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং আপনারা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল বলে একটা মনে হয় পড়েছেন অলরেডি। মেজারমেন্ট কি পড়েছেন? জি স্যার। ওইখানে কি কোনো প্রজেক্ট করেছেন? মানে প্রজেক্ট, জি স্যার করছি তো স্যার। আচ্ছা আচ্ছা। তো এখানে একদম ফিজিক্যাল প্রোডাক্ট বিল্ড করতে হবে। এই এই কোর্সটা প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের, এবং ওই প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে প্রসেস, ওই প্রসেস ফলো করে সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, অথবা কোনো সফটওয়্যার হতে পারে, অথবা কোনো এক্সিস্টিং মেশিন বা ডিভাইসের আপগ্রেডেশন হতে পারে। তো ল্যাবটা আমি প্রথম থেকেই গুরুত্ব সহকারে নেওয়ার জন্য বলবো। আমরা দশম সপ্তাহে যে, দশম সপ্তাহ যখন রানিং থাকবে তখন আপনাদেরকে তাগিদ দেওয়া শুরু করব, এবং এর মধ্যে ল্যাব ক্লাস চলমান থাকবে। 11 সপ্তাহ বা 12 সপ্তাহের মাথায় আমি ফাইনাল প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং আপনার যে প্রজেক্ট শো এর যে ব্যবস্থাটা, সেটা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়টা সবাই একটুখানি মাথায় নিবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে থিওরিটিক্যাল কোর্সের যে সিলেবাস এবং আপনার ল্যাবের আমাদের কি কার্যক্রম, এই সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। একটু রেসপন্স করেন ভাই। বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে। জি স্যার। আচ্ছা, এই বই থেকে মোরললেস আমরা চ্যাপ্টার 1 দেখবো, চ্যাপ্টার 2 থরলি দেখবো, চ্যাপ্টার 3 কিছু অংশ, দুই একটা, মানে চ্যাপ্টার 3 ধরে নিতে পারেন যে খুব একটা দেখবো না। চ্যাপ্টার 4 5 এটা ল্যাবের জন্য গুরুত্বপূর্ণ, থিওরিটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মোটামুটি দেখবো আমরা। জাস্ট ওভারভিউ প্রসেস গুলা দেখে যাব। চ্যাপ্টার 5টা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 5 আমরা দেখবো। চ্যাপ্টার 6 দেখবো। 7 এর কনসেপ্ট জেনারেশন, এটা দেখতে হবে, সিলেবাস রয়েছে। কনসেপ্ট সিলেকশন সিলেবাসে রয়েছে, কিন্তু এইগুলা একটু শ্যালো দেখাবো, খুব খুব ডিপলি হয়তো বা যাবো না, একটু শ্যালো থাকবে। কনসেপ্ট টেস্টিংও এরকম, আরো শ্যালো। কিন্তু প্রোডাক্ট আর্কিটেকচার গুরুত্বপূর্ণ। ডিজাইন ফর এনভায়রনমেন্ট, ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করতে হবে। প্রোটোটাইপিং এবং রোবাস্ট ডিজাইন, আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এই বিষয়গুলো মোটামুটি মোটা দাগে দেখাবো। অনেকগুলো চ্যাপ্টার হলো, খুব বেশি, একটা একটা চ্যাপ্টারের মধ্যে খুব একটা বেশি কিছু থাকবে না। তো আজকের লেকচারে আমরা প্রথমত যেটা দেখবো, চ্যাপ্টার 1, এই প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন পার্টটা দেখবো। দেখেন, আমরা যতগুলোই প্রোডাক্ট ব্যবহার করি না কেন, সব প্রোডাক্ট আজকে আমরা যে রূপে ব্যবহার করি, ঠিক সেই রূপে এখান থেকে কিছু বছর আগেও এই রূপে বর্তমান ছিল না। অর্থাৎ দেখবেন যে আমরা খুব র্যাপিডলি চেঞ্জ হওয়া একটা প্রোডাক্টের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। মোবাইল ফোন আগে কিন্তু দেখবেন যে বাটন ফোন ছিল। সেই বাটন ফোনটা আস্তে আস্তে জাভা অপারেটিং সিস্টেম বেসড এক ধরনের টাচ স্ক্রিন মোবাইলে পরিণত হলো। এখন সেটা অ্যান্ড্রয়েডে অপারেটিং অ্যান্ড্রয়েড অপারেটেড স্মার্টফোনে পরিণত হয়েছে। এই ঘটনাটা আপনাদের চোখের সামনে কম বেশি ঘটেছে।
আপনারা যখন ছোট ছিলেন তখন কি বাটন ফোন ব্যবহার করতে দেখেছেন? জি স্যার। তো এই এই বিষয়টা কিন্তু এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট কনসেপ্টের মাধ্যমেই এসেছে। একটা প্রোডাক্ট আজকে আমরা যেভাবে ব্যবহার করতেছি, এই প্রোডাক্ট কিন্তু আহ, বেশ বহু বছরের রিসার্চের ফসল। তো কোম্পানিগুলোর R&D, একটা জিনিস চিন্তা করেন যে আপনার অ্যাপলের একটা ফোন কিনতে আমাদের এতগুলো টাকা খরচ করতে হয়, কিন্তু অ্যাপলের একটা আইফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড, যেটা আপনারা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ পড়ে এসেছেন, এটা কত হতে পারে? একটা আইফোন ধরেন 14, এর দাম কত হতে পারে? ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ তৈরি করার যে খরচটা কেমন হতে পারে, কারোর আইডিয়া আছে? ধরেন বাজারে এটা 80,000 টাকায় বিক্রি হয়, কিন্তু এটার আসলে তৈরি করতে খরচ কত হতে পারে? আইডিয়া করে যদি একটু বলতে পারেন বলেন। আমি যে আনমিউট স্যার রিকোয়েস্ট করছি। 50%। হ্যালো? স্যার 50% কস্ট হতে পারে। আর কেউ? আর 60%, 40, স্যার। 40,000-এর মতো কষ্ট হতে পারে। 40K, যেহেতু 1 লাখ টাকা প্রাইস। হ্যাঁ, পার্সেন্টেজ এক একজন এক এক রকম বললেন। যিনি 50% বলেছেন যে এটা ভ্যারি করে, 30 to 40% সাধারণত হয়ে থাকে। কিন্তু আমার জানা মতে, আমি এক্সাক্ট নলেজ মানে ইনফরমেশন জানি না, কিন্তু যেগুলো এরকম হাইটেক বেসড প্রোডাক্ট, এই হাইটেক বেসড প্রোডাক্টের রিসার্চের খরচ কিন্তু মোর দ্যান 50%। আমি একটু সেফটি রেখে বলি, মোর দ্যান 50% তার কিন্তু শুধু রিসার্চ অ্যান্ড R&D, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচ। অর্থাৎ তারা প্রোডাক্টে ক্রমান্বয়ে ডেভেলপ করে, এবং সেইখানে এই যে ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বা খুব দক্ষ যারা হচ্ছে বিজ্ঞানী, বিজ্ঞানী ঠিক বলবো না, রিসার্চার, গবেষক, অর্থাৎ যারা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, তাদেরকেই গবেষক হিসেবে তারা নিয়োগ দিয়ে রাখে প্রোডাক্ট ডেভেলপ করার জন্য। এখন ডেভেলপ করে লাভটা কি? এটা বড় লাভ হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো এই কথাটা কি সবাই পরিচিত আছেন? জি স্যার। হ্যাঁ স্যার। একটু বলেন, যারা পরিচিত আছেন একটুখানি বলেন, শেয়ার করেন। জি স্যার, পরিচিত। হ্যাঁ বলেন, পরিচিত কি জিনিসটা কি? স্যার, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে মানে বিভিন্ন কোম্পানির সাথে কম্পিটিশনে যে অ্যাডভান্টেজটা পাওয়া যাইতে পারে। হুম, এটা যেমন কিভাবে স্যার পাবেন? স্যামসাং, স্যামসাং এর সাথে অ্যাপলের যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি চিন্তা করি স্যার, স্যামসাং যেমন নতুন নতুন যখন টেক নিয়ে আসে তখন অ্যাপলেরও মানে রিসার্চের প্রয়োজন হবে, যে এই ক্ষেত্রে হচ্ছে আরো কিভাবে উন্নত করা যায়, যে কিভাবে কাস্টমারদেরকে আকর্ষণ করা যায় তাদের প্রোডাক্টের দিকে। তো এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ যদি তারা পাইতে পারে, যদি R&D সেক্টরে একটা ভালো ইয়ে রাখে। হ্যাঁ, গুড। আপনি মোটামুটি মানে ভালো একটা অংশ কাভার করে দিয়েছেন, আমার কষ্ট করা লাগলো না তো। এটাই আসলে মূলত যে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মানুষ কেন করে, বাজারে একটা খুব ভালো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। যে টেকনোলজি বা যে ভ্যালু আমি কাস্টমারকে, আমার নিজের কাস্টমারকে অফার করতে পারতেছি, সেটা যদি এই সিমিলার প্রোডাক্ট অফারিং কোম্পানির থেকে আমি বেশি ভালো ভ্যালু অফার করতে পারি, তো অবভিয়াসলি আমার মার্কেট শেয়ার বাড়বে, ক্রেতা আমার কাছ থেকে কিনবে। এবং প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ ফর প্রফিট অর্গানাইজেশন এবং নন প্রফিট অর্গানাইজেশন বলে দুই ধরনের অর্গানাইজেশন আছে। যে ফর প্রফিট অর্গানাইজেশন বলতে আসলে বিজনেস অর্গানাইজেশন, আমরা যেটা মোটা দাগে যেটা বুঝি, এই অর্গানাইজেশন গুলার একটা অন্যতম টার্গেট থাকে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো আমার, আমি যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্জন করতে পারি থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন, তাহলে কিন্তু আমার এই পারপাসটা সার্ভ হচ্ছে, অর্থাৎ আমার প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন।
তো আমরা এই বুকিশ বা কেতাবি সংজ্ঞায়ঠনী পড়ি, এ প্রোডাক্ট ইজ সামথিং সোল্ড বাই অ্যান এন্টারপ্রাইজ টু ইটস কনজিউমার্স। একটা এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন তার কাস্টমারের কাছে যে দ্রব্য বা সেবা বিক্রি করে থাকে সেটাই হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলো দ্য সেট অফ অ্যাক্টিভিটিস বিগিনিং উইথ দ্য পারসেপশন অফ মার্কেট অপরচুনিটি অ্যান্ড এন্ডিং ইন দ্য প্রোডাকশন, সেল অ্যান্ড ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট। তো প্রোডাক্ট ডেভেলপমেন্টটা তাহলে আমরা কি বুঝলাম, যে এইটা হচ্ছে সেই সেট অফ অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট থেকে এবং অপরচুনিটি আইডেন্টিফিকেশনের থেকে কনসেপ্ট জেনারেটেড হয়, এবং শেষে সেই প্রোডাক্ট ডেভেলপ করে সেটা প্রডিউস করে ডেলিভারি, মানে কাস্টমারের কাছে পর্যন্ত ডেলিভারি করা পর্যন্ত এই সাইকেলটা বলবৎ থাকে। তো একটা সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলের বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাকসেসফুল হওয়ার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সেটা একটু দেখবো। তো প্রথম থেকে যদি দেখেন, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য investors or in a for-profit enterprise, successful product development results in products that can be produced and sold profitably। অর্থাৎ প্রফিট বাড়ানোর জন্য এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট সঠিকভাবে এই প্রোডাক্ট সঠিকভাবে ডেভেলপ করাটা একটা অত্যাবশ্যকীয় কাজ। এখন তো এই প্রোডাক্ট যদি সাকসেসফুলি ডেভেলপ না করা যায় তাহলে কিন্তু এটা আবার বুমেরাং হবে। অর্থাৎ আপনি কাস্টমারে ধরেন একটা প্রোডাক্ট এখন বাজারে আপনি বিক্রি করতেছেন, এখন আপনি ডেভেলপ করতেছে সেটা যদি আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, বা যদি সেটা কাস্টমারের মনোপুত না হয়, সেটা কিন্তু আপনাকে সাকসেসের বদলে উল্টা আপনার ক্ষতি করে দিবে। এজন্যই প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেসটা সাকসেসফুল করানোটা একটা অর্গানাইজেশনের জন্য, একটা মানে এক অর্গানাইজেশনের এক্সিস্টেন্সের জন্য অর্থাৎ টিকে থাকার জন্য একটা কি পয়েন্ট। এজন্য আমাদেরকে দেখতে হবে যে একটা সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন। প্রথমে যেটা দেখতেছি যে কোয়ালিটি। তাহলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হচ্ছে হাউ গুড ইজ প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট রেজাল্টিং ফ্রম দ্য ডেভেলপমেন্ট রিপোর্ট। আমরা যে ডেভেলপমেন্ট রিপোর্টটা কাজে লাগালাম, এই যে টাকা দিয়ে ডেভেলপ করলাম, মানুষ খাটাইলাম, মানুষের আমাদের যে শ্রম দিলাম, মেধা খরচ করলাম, এটা দিয়ে আসলে কতটুকু ভালো প্রোডাক্ট আমরা ডেভেলপ করতে পারলাম। এটা কি কনজিউমারের যে চাহিদা ছিল সেই চাহিদাকে কি পূরণ করতে পারে, অর্থাৎ কনজিউমারের নিডকে কি স্যাটিসফাই করতে পারে, এবং এটা কি টেকসই বা শক্তপোক্ত, এবং এটা কি রিলায়েবল বা বিশ্বাসযোগ্য। এই যে প্রোডাক্টটা আমরা নতুন তৈরি করলাম, তো এই প্রশ্নের উত্তরগুলো যখন আমি খুঁজতে যাব তখনই আমি প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে, একটা ডেভেলপ প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আমি একটা ধারণা পেয়ে যাব। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। কারণ কোয়ালিটি যদি এনহ্যান্স না হয় তাহলে সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের আসলে খুব একটা সার্থকতা থাকে না। এই জন্যই দেখেন পরের লাইনটা, যদি এই লাইনটা যদি পড়েন, এই লাইনটা কিন্তু খুব, মানে অ্যাটলিস্ট বাকি দুইটা না পড়লেও এই লাইনটা পড়েন, প্রোডাক্ট কোয়ালিটি ইজ আলটিমেটলি রিফ্লেক্টেড ইন মার্কেট শেয়ার অ্যান্ড, আচ্ছা মার্কেট শেয়ার সবাই তো বোঝেন নাকি? জি স্যার। জি স্যার। অর্থাৎ মার্কেটের যদি আহ, 100 জন ইউজার হয়, তো কত, মানে দেখা যাচ্ছে যে 100 জন মানুষ এই মার্কেটে ফোন ইউজ করে, তো কত পার্সেন্ট মানুষ আমার ফোন ইউজ করে, এটাই মোটা দাগে হচ্ছে মার্কেট শেয়ার। আপনারা একমত তো? জি স্যার। আচ্ছা, তো প্রোডাক্ট কোয়ালিটি ইজ আলটিমেটলি রিফ্লেক্টেড ইন মার্কেট শেয়ার অ্যান্ড দ্য প্রাইস দ্যাট কনজিউমার্স আর উইলিং টু পে। দেখবেন
যে অ্যাপল যখন নতুন ফোন লঞ্চ করে তখন দেখবেন যে যেখানে যেসব সেল পয়েন্ট গুলাতে তারা প্রথম এটা লঞ্চ করে সেইখানে দেখবেন যে ইউএসএ তে মানুষ তাঁবু খাটায় কয়েকদিন থাকে, বা একদিন বা 2 দিন আগে থেকে তাঁবু খাটায় থাকে, এবং বহুদিন আগে থেকে তারা বুকিং দিয়ে এনে রাখে যে প্রথম প্রোডাক্টটা যেন আমি পাই, এবং সেটা যত টাকার বিনিময়েই হোক না কেন। তো তারা এই রিলায়েবিলিটি এবং রোবস্টনেস সৃষ্টি করতে পেরেছে যে তাদের প্রোডাক্টটা তারা যদি নতুন করে ডেভেলপ করে সেটা এক্সিস্টিং এর চাইতে ফার মোর ইউজেবল, ফার মোর স্যাটিসফ্যাক্টরি হবে। তো এই জন্যই কিন্তু এই জিনিসটা ঘটে, কেননা তারা তাদের কোয়ালিটিটারে সেইভাবে গুরুত্ব দিয়ে থাকে থ্রু দিস প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। তারপরের বিষয়টা আসে কস্ট। আচ্ছা, আমি প্রোডাক্ট ডেভেলপ করলাম, কিন্তু এই ডেভেলপমেন্টের সাথে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু আমি বাজারে জিনিসটা সেইভাবে চালাতে পারবো না। কেননা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে আমার যে ডেভেলপ করা প্রোডাক্টটা। তো এই ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যে আমরা যে ক্যাপিটালি ইকুইপমেন্টে ইনভেস্ট করব, অর্থাৎ আমি যে মেশিনপত্র কিনবো এটা তৈরি করার জন্য, যে টুলিং বা ইকুইপমেন্ট কিনবো, এবং যেটা আমার আপনারা যে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট পড়েছে, এই দুইটার কম্বাইন্ড ওয়েতে যাতে অপটিমাইজড হয়। তো যদি সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস হয়, তার এই প্রোডাক্ট কস্টটা অপটিমাইজড হবে। প্রোডাক্ট কস্ট ডিটারমাইন্স হাউ মাচ প্রফিট অ্যাকোয়ার্স টু বি to the firm are for a particular sale volume and a particular sale price। আসলে প্রোডাক্ট কস্ট যদি অনেক বেশি হয়, ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে কিন্তু আপনি অনেক বেশি দামে বিক্রি করতে হবে, এবং আপনার সেক্ষেত্রে আপনার প্রফিটটা কিন্তু তুলনামূলক কম হবে। আবার আপনি যদি কস্টটারে কমায় আনতে পারেন, তাহলে আপনি অল্প দামে বিক্রি করেও ভালো অ্যামাউন্টের লাভ আপনার রাখা সম্ভব। আমার কথা কি মানে পরিষ্কার হচ্ছে নাকি কঠিন লাগতেছে বলতে? একটুখানি রেসপন্স করে। ঠিক আছে জি স্যার। স্যার, বোঝা। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন টাইমটা একটা গুরুত্বপূর্ণ। ধরেন সবাই, এই যে অ্যাপল স্যামসাং সবাই দেখাচ্ছে যে টাচ স্ক্রিনের ফোন নিয়ে আসতেছে। ধরেন 2020 সালের মধ্যে কথার কথা, 2020 থেকে 2025 সাল পর্যন্ত এই টাচ স্ক্রিন মোবাইলের ধরেন একটা স্বর্ণযুগ চলতেছে। এখন আমি যদি এটা ডেভেলপ করতে করতে আমার কোম্পানি দেখাচ্ছে যে শাওমি বা অন্য একটা কোম্পানি, তো আমি কোনো কোম্পানিকেই ডিসক্লেমারটা দিয়ে নেই, আমি কোনো কোম্পানিকেই প্রমোট করতেছি না বা ছোট করতেছি না বা উপরে তুলে ধরতেছি না, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি। তো যে কোনো আরেকটা কোম্পানি যদি এটা অনেক বেশি সময় লাগাই দেয়, তার মধ্যে ওই প্রোডাক্টের ব্যবসা শেষ, তাহলে কিন্তু তারা সেই গেইনটা করতে পারলো না। তো অবশ্যই ডেভেলপমেন্ট টাইম আমাদেরকে মানে একটা মানে আহ, যৌক্তিক সময়ের মধ্যে এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেসটা শেষ করতে হবে। এটাও কিন্তু একটা সাকসেসফুল প্রোডাক্ট ডেভেলপমেন্টের এসেনশিয়াল পার্ট। Development time determines how responsive the firm can be to competitive forces and to technological development। যে কথাটা বললাম, কস্ট, আমি দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট কমায় নিয়ে আসলাম, কিন্তু আমার ডেভেলপ করতে এত বড় বড় বিজ্ঞানী হায়ার করতে হলো, এবং এত হাই কোয়ালিটি মেশিন বা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন আমার দরকার হলো, যাতে আমার হিউজ কস্ট পড়ে গেল এই যে ডেভেলপমেন্ট প্রসেসে। এই হাই ইনভেস্টমেন্টটা কিন্তু আমার ওই প্রোডাক্ট বিক্রি করেই তুলতে হবে। তো সেটা কিন্তু আমার জন্য ডিফিকাল্ট হবে। এজন্যই ডেভেলপমেন্ট কস্টটা অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে লাভজনক প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য। শুধু কেন প্রোডাক্ট শুধু ডেভেলপ করলে তো হবে না, আমাদের তো লাভ করতে হবে সেখান থেকে। ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিস, এখন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমার ফার্ম অন্য অন্য ফার্মের থেকে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টে এগিয়ে কিনা, বা আমার ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে কিনা। ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিস ইজ অ্যান অ্যাসেট দ্য ফার্ম ক্যান ইউজ টু ডেভেলপ প্রোডাক্টস মোর এফিসিয়েন্টলি অ্যান্ড ইকোনমিক্যালি ইন দ্য ফিউচার। কেন ফিউচারে
মানে এই ক্যাপাবিলিটি যদি আমার অর্জন হয়, তাহলে আমি কন্টিনিউয়াসলি প্রোডাক্ট ডেভেলপ করে কাস্টমারকে বেটার ভ্যালু প্রোভাইড করতে পারবো এবং আমার প্রফিট মার্জিনটাকে আমি ম্যাক্সিমাইজ করতে পারবো। তো এই পর্যন্ত যদি পরিষ্কার হয়, এই যে পরের দুই একটা লাইন আমি একটু দাগায় রাখছি, একটু পড়েন, এই পর্যন্ত পরিষ্কার হলে আমি একটু সামনে যেতে যাচ্ছি, একটু রেসপন্স দেন। জি স্যার। জি স্যার। ওকে। স্যার। এখন এই জি স্যার। এই প্রোডাক্ট ডিজাইন এবং ডেভেলপ আসলে কারা করে? এখন তিনটা বড় বড় ডিপার্টমেন্ট একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে, বিজনেস অর্গানাইজেশনে, যারা উৎপাদনমুখী অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন অর্থাৎ উৎপাদনমুখী কারখানা বা কোম্পানিতে তিনটা বড় বড় ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে মার্কেটিং, একটা যারা প্রোডাক্ট ডিজাইন করে দেয় বা প্ল্যান করে দেয়, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যারা প্রোডাকশনটা করে। এখন এই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই প্রসেসটা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি প্রসেস, অর্থাৎ একা একটা ডিপার্টমেন্ট এই ডেভেলপমেন্ট বা ডিজাইন করতে পারে না। মার্কেটিং কি করে? মার্কেটিং দুইটা কাজ করে। একটা হচ্ছে প্রথমত তারা ইনফরমেশন গ্যাদার করে যে কাস্টমার আমাদের থেকে কি চাই। যেমন ধরে নেন যে ফোন বা কাপড়, ধরেন কাপড়, আমি সামনে শীত আসতেছে, কাস্টমার কি ধরনের কাপড় পরতে পছন্দ করে শীতকাল। তো তারা বললো যে গরম হবে এবং লাইট ওয়েট হবে, আবার চিপ মানে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এই ইনফরমেশন গুলা মার্কেটিং ডিপার্টমেন্ট কালেক্ট করে এবং তারাই অপরচুনিটি আইডেন্টিফাই করে যে হ্যাঁ, এখানে তাহলে এই ধরনের প্রোডাক্ট আমরা যদি ডেভেলপ করতে পারি, তাহলে মার্কেটে আমরা এই জিনিসটা চালাইতে পারবো। এই কাস্টমারের নিড আইডেন্টিফিকেশন করার মাধ্যমেই এরা এই জিনিসটা, এই সার্ভে বা আপনার অন্যান্য মেথড ইউজ করে এই জিনিসটা আহ, মানে করে থাকে। এই জন্য এই কমিউনিকেশন ফার্ম এবং মার্কেটিং হচ্ছে মানে কমিউনিকেশন এজেন্ট ফার্ম এবং কাস্টমারের মধ্যে। এখন এরা বললো যে হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট বা এই ফিচার থাকলে কাস্টমার সেটা কিনবে এবং কাস্টমার এটা চাচ্ছে। তো ডিজাইন টিম সেটা তখন কি করে? ডিজাইন টিম এই জিনিসটারে একটা মানে ডিজাইনের রূপ দেয়, অর্থাৎ একটা নকশায় রূপ দেয় যে আসলে এই ফিজিক্যাল ফর্মটা কেমন হবে। ওই যে ওই ফিচার গুলো দিয়ে সেই সেই শীতের কাপড়টার বা সেই প্রোডাক্টের ফিজিক্যাল ফর্মটা কেমন হতে পারে, যেটা কাস্টমারের নিডকে সর্বাধিক পূরণ করতে সক্ষম। তো ডিজাইন ওই যে ইঞ্জিনিয়ারিং করে, মেকানিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ওই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নিয়ে এরা এই ডিজাইনটা মানে পারফর্ম করে, যে ওই নিডটারে এরা মানে ডিজাইনের রূপ দেয়। এবং সেই ডিজাইনের উপর বেস করে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট অর্থাৎ হচ্ছে যারা প্রোডাকশন করা অর্থাৎ উৎপাদন করে, তারা ওই ডিজাইনটারে কিভাবে, ধরেন যে আমার একটা ডিজাইন করলো, তো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট কি করে, যে সাপ্লাই চেনের সাথে তারা কন্ট্যাক্ট করে, সাপ্লাই চেনের বিভিন্ন পার্টির সাথে তারা কন্ট্যাক্ট করে, যে অর্ডার দেয় যে হ্যাঁ, এই ধরনের সুতা লাগবে, এই ধরনের ম্যাটেরিয়ালস লাগবে, এই ধরনের বোতাম লাগবে এবং এই ধরনের কাপড় লাগবে। তারা সেটা নিয়ে ফাইনালি সেই প্রোডাক্টটারে ম্যানুফ্যাকচার করে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা একটা মাল্টিডিসিপ্লিনারি। জি স্যার। আচ্ছা, এই প্রজেক্ট বুঝতে টিম, পারছি। এই যে এই প্যারাটা একটুখানি পড়েন। আর যেগুলো দাগাই দিলাম এগুলো পড়েন অবশ্যই। এই একটা ফ্লো চার্ট দেয়া আছে, দেখেন যে টিম লিডার যারা এই যে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টটা যারা রান করে, তাদের সাথে মার্কেটিং একটা মার্কেটিং ইনফরমেশন দিয়ে দেয়। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এই কস্ট ইফিসিয়েন্ট হবে কিনা সেটা জানাই দেয়। মেকানিক্যাল ডিজাইনার ডিজাইন দেয়। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য রিকোয়ারমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেয়। পার্চেসিং স্পেশালিস্ট এটা বাজারের অবস্থা কেমন বা এটার জন্য কি কি র মেটেরিয়ালস লাগবে উৎপাদনে সেটা দেয়, এবং ম্যানুফ্যাকচারিং টিম সেটা ফাইনালি ম্যানুফ্যাকচার করে। তো এই একটা হচ্ছে এই যে আপনার আহ, এটা একটা ইলেকট্রোকেমিক্যাল প্রোডাক্টের জন্য এই আহ, আপনার ফ্লোচার্টটা বা এই কম্বিনেশনটা দেখানো হয়েছে। এখন দেখি
কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি। একটা স্যার হচ্ছে, আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন বলেন। কোশ্চেনটা হচ্ছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে আপনি যেটা দেখাইছেন স্যার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের দ্বারা যে চেক করে কস্ট এফিসিয়েন্সি প্লাস হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আমরা কি দুইটা সেক্টরে যাইতে পারবো? দুইটা সেক্টরে যাইতে পারবেন, কিন্তু একসাথে দুইটা সেক্টরে যাইতে পারবেন না, যে কোনো একটা সেক্টর আপনাকে বেছে নিতে হবে। জি স্যার। একজন ব্যক্তি দুই জায়গায় কাজ করতে পারবে না, সো আপনাকে একটা মাস্টার হয়ে সেই দিকে যাওয়াটাই বেটার। তো দুইটা আর&ডির মাস্টার। বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, আর&ডির সুযোগ এখনো পর্যন্ত জবে ওই পরিমাণ তৈরি হয়ে পারে নাই, কারণ বাংলাদেশ এখনো পর্যন্ত ডেভেলপ করা প্রোডাক্টের মার্কেটিং করে ব্যবসা করার মতো পর্যায়ে খুব কম কোম্পানি গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। সাধারণত এরা বেসিক প্রোডাক্ট, যেমন গার্মেন্টস গুলো বেসিক টি শার্ট, বেসিক প্যান্ট এইগুলোই তৈরি করে থাকে সাধারণত। সো সেখানে আপনার আর&ডির সুযোগটা নেই বলবো না, কিন্তু কম কম্পেয়ার টু অন্যান্য দেশ যারা স্যার ফান্ডামেন্টাল। ওয়ালটন। বলেন। অল্টন, হ্যাঁ অল্টনে আছে। অল্টন ওরা ওরা তো ওই যে কম্প্রেসর তৈরি করে। আহ, তারপরে হচ্ছে আপনার কম্প্রেসর, ফ্রিজের, এসির কম্প্রেসর তো ওরা ইনহাউস তৈরি করে। সো ওদের ওইখানে কিন্তু আর&ডির সুযোগ আছে, ওইখানে মেট্রোলজিস্ট হইতে পারলেও সুযোগ আছে। সো এই ধরনের ফান্ডামেন্টাল প্রোডাক্ট বা যারা হচ্ছে আহ, আপনার হচ্ছে ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেইখানে সুযোগটা বেশি। তো যাই হোক, আমি চ্যালেঞ্জেসটা শেষ করে আজকে শেষ করব। দেখেন, চ্যালেঞ্জেস হচ্ছে একটা ট্রেড অফ। ট্রেড অফ মানে হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমি তো প্রোডাক্টের কোয়ালিটি একদম সুপার হাই করে দিতে পারি। তো এরা একটা উদাহরণ দিয়েছে যে এয়ারপ্লেন তো খুব লাইট ওয়েটের আমরা বানাইতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমার কস্ট অনেক বেড়ে যাবে। তো একইভাবে আমি তো কোয়ালিটি খুব বেশি হাই করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কস্ট কিন্তু আমার অনেক বেশি হয়ে যাবে। তো কস্ট এবং কোয়ালিটির একটা সামঞ্জস্য, অর্থাৎ অপটিমাইজড যে পয়েন্টটা আমাকে আনতে হবে, এটাকে আমি বলতেছি যে এটা একটা চ্যালেঞ্জ, যে ট্রেড অফ করা। ডাইনামিক্স অর্থাৎ টেকনোলজি তো প্রতিদিন নতুন নতুন চেঞ্জ হচ্ছে, এবং মানে নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসতেছে। তো এর মধ্যে এই কখন কোন প্রোডাক্টের জন্য আমার ডিসিশন নিতে হবে, যে আমার কখন কোন প্রোডাক্টটা মানে ডেভেলপ করতে হবে এবং সেটা বাজার নিয়ে আসতে হবে, এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ। এবং ডিটেলস, একটা ছোট্ট প্রোডাক্ট ডেভেলপ করতে গেলেই কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টটাই আপনাকে কিন্তু মাথায় নিতে হয়। একটা ফোনের মধ্যে চিন্তা করেন কতগুলো কম্পোনেন্ট রয়েছে। তো এই প্রত্যেকটা ডিটেলস খেয়াল করাটাও কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। অর্থাৎ এটাও একটা চ্যালেঞ্জ, এবং টাইম প্রেশার, এই যেটা বললাম যে সবাই ডেভেলপ করে ফেলেছে, তার পরে আমি আমি ডেভেলপ করলে তো আমার লাভ হবে না। অর্থাৎ ফার্স্ট ডেভেলপমেন্ট করতে হবে, এই জন্য একটা টাইম প্রেশার থাকে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আমার এটা ইকোনমিক্যাল হইতে হবে, অর্থাৎ যদি আমি অনেক কস্ট বাড়াই ফেলি তাহলে কিন্তু আমি লাভ করতে পারবো না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের দিন ফিজিক্যালি দেখা হবে ইনশাল্লাহ। আর আহ, তখনই কথাবার্তা বলবো বাকিটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, একটু রেসপন্স করেন তাহলে শেষ করে দিই। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, জি তাহলে স্যার, আল্লাহ বুঝা হাফেজ। গেছে। জি স্যার। জি স্যার। ওকে।